ওসমান শরীফ হাদিকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। আমি তার নিন্দা জানাই। সিলেট আলিয়া ময়দান থেকে বাংলাদেশের মূলধারার রাজনীতিবিদ নেতাদেরকে বলছি, কি বিএনপি, কি জামাত, কি এনসিপি, আগে বাংলাদেশ রক্ষা করুন। যারা বাংলাদেশে নির্বাচন বানচাল করতে চায়, ওই অশুভ চক্রই হাদিকে গুলি করেছে নির্বাচনকে বানচাল করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটা প্রবলেম হলো, যখনই কেউ কোনো অন্যায় করে ঠাস করে ধারণা করে একটা রাজনীতির ট্যাগ দিয়ে তার উপরে দোষ ফালাই দেয়, তখন প্রকৃত আসামিরা তারা ধরাছোঁয়ার বাইরে চলে যায়। ঠিক কিনা? ওসমান হাদি নামক একটা কত সুন্দর যুবক মানুষ, তারে গুলি করে দিতে রাজনীতির ফেরে ফালায়া আজকে যে এত সুন্দর একটা স্বাধীন সোনার বাংলাদেশের মধ্যে হত্যাকাণ্ড করে গুলি করে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলো। ওসমান হাদির মতো স্পষ্ট কথা কওনেওয়ালা একটা ব্যক্তির এমন অবস্থা করলো। আজকে দেখেছেন সেই ঢাকা শহরে ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র, আমাদের কলিজার টুকরা প্রিয় ভাই ওসমান হাদি, তাকে গুলি করা হয়েছে। কে কারা তাকে গুলি করলেন? সাদাবাজেরা গুলি করেছে না স্বৈরাচার গুলি করেছে? আজকে বাংলাদেশে যেই ঘটনাটা ঘটলো রাজধানী ঢাকায় সোয়া 2টার দিকে, আপনারা সকলেই ইতিমধ্যে জেনেছেন, শরীফ ওসমান হাদি একজন তরুণ, একজন যুবক, দেশকে ভালোবাসে এবং সে একজন নামাজি। আমিও ছুটে গিয়েছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সর্বশেষ অবস্থা খুবই আশঙ্কাজনক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আপনারা জানেন ঢাকা 8 আসনের প্রার্থী ওসমান হাদিকে নির্মমভাবে তাকে হত্যা করার চেষ্টা করেছে, তাকে গুলি করা হয়েছে। দর্শক শ্রোতা, এই বিষয়টা নিয়েই এবার আলেমরা বিস্ফোরক মন্তব্য করেছেন এবং কি তার খুনি সম্পর্কে কিছু ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে কারা তাকে হত্যা করার চেষ্টা করেছে। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন আমরা মনোযোগ সহকারে প্রত্যেক আলেমের কথাগুলো শুনে আসি। মনটা বিমর্ষ, হৃদয়টা একেবারে খান খান হয়ে আছে। আজকে বাংলাদেশে যেই ঘটনাটা ঘটলো রাজধানী ঢাকায় সোয়া 2টার দিকে, আপনারা সকলেই ইতিমধ্যে জেনেছেন, শরীফ ওসমান হাদি একজন তরুণ, একজন যুবক, দেশকে ভালোবাসে এবং সে একজন নামাজি, দিন এবং ইসলামের মৌলিক বিধানগুলির প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা, ব্যক্তিগত জীবনে আমলও আছে এই পরিমাণ। আলেম ওলামাদের প্রতি অগাধ ভক্তি এবং আন্তরিকতা এবং ভালোবাসা, এই হলো তার মোট অপরাধ। যা যা অপরাধ তার থাকতে পারে, দেশকে ভালোবাসা তার প্রথম অপরাধ, ইসলামের প্রতি তার মমতা দ্বিতীয় অপরাধ, আর আলেম ওলামাদের প্রতি সম্মান এবং ভক্তি, তাদের প্রতি একটা আনুগত্য, এটা হলো তার 3 নম্বর অপরাধ। এই অপরাধগুলির কারণে তাকে হত্যা করার জন্য ভয়ঙ্কর একটা আক্রমণ তার উপর পরিচালিত হয়েছে। সন্ত্রাসীরা তাকে গুলি করেছে, তার এই এক পাশের চোয়ালের নিচ দিয়ে গুলিটা ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে মাথা। তো এই ভয়াবহ এই দুঃসংবাদ পাওয়ার পরেই আমিও ছুটে গিয়েছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সর্বশেষ অবস্থা খুবই আশঙ্কাজনক। স্বাভাবিক চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী তার বেঁচে ফেরাটা অনেক কঠিন, তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের পক্ষে কোনো কিছুই কঠিন না। তবে ফিরতেও অনেক বড় রকমের ধকল যাবে। আমরা দোয়া করি চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থাপনা মেডিকেল কর্তৃপক্ষ, সরকারি সবাই তো করতেছে,
মাথার খুলি অর্ধেক খুলে রাখা হয়েছে আরেক জায়গায়, যাতে মাথার ভিতরে ব্রেনে রক্তক্ষরণ হয়ে এটা যেন ভয়াবহ আরো কোনো দুর্ঘটনা না ঘটে যায়। শরীরে আরো আঘাত আছে। দৃশ্যটা দেখে সহ্য করাটা কঠিন ছিল, আমাদের জন্য আসলেই খুব কঠিন। আমরা এমন একটা দেশে বসবাস করি, কি বলবো রাষ্ট্রকে, কি বলবো সরকারকে জানি না। এরকম ঘটনা ঘটতেছে, একটার পর একটা ঘটতেছে, কিন্তু প্রকৃত অপরাধীরা শনাক্ত হয় না। প্রকৃত অপরাধীরা এই জাতীয় ক্ষেত্রে তাদের মুখোশ উন্মোচিত হয় না। এখানে দুই ধরনের অপরাধী থাকে। কয় ধরনের? এই জাতীয় ঘটনা অহরহ ঘটে। দুই ধরনের অপরাধী থাকে। একটা অপরাধী থাকে যারা সরাসরি এই জাতীয় হত্যাকাণ্ডগুলো, হামলাগুলো চালায়। এরা সাধারণত হয় ভাড়াটিয়া কিলার। ৫,০০০ ১০,০০০ টাকা দিয়ে এই সকল খুনি ভাড়া পাওয়া যায়। সমাজের একটা শ্রেণী এরকম এমন বিকৃত মানসিকতার হয়ে গেছে যে ১০,০০০ টাকার বিনিময়ে এমন একটা মানুষ যাকে সে চিনেও না, জানেও না, কি অপরাধ তাও জানে না, শুধু ১০,০০০ টাকার বিনিময়ে একটা মানুষকে খুন করে ফেলবে। এইরকম প্রচুর পরিমাণ খুনি, পেশাদার কিলার এই সমাজে বসবাস করে। এখন আমরা হয়তো রাগে ক্ষোভে কিলারদেরকে দোষ দেই। এই কিলার কারা? 18 বছর, 20 বছর, 22 বছর বয়স, কারো হয়তো একটু বেশি কম। এর জন্য কি এই সমাজের কোনো দায় নাই? বলবেন কার দায়? আমি বলবো শতভাগ দায় হলো রাষ্ট্রের দায়। শতভাগ রাষ্ট্রের দায়, সরকারের দায়। আজকে দেখেছেন সেই ঢাকা শহরে ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র, আমাদের কলিজার টুকরা প্রিয় ভাই ওসমান হাদি, তাকে গুলি করা হয়েছে। গণসংযোগ করতে গেছেন মানুষের ভেতরে, মোটর সাইকেলের ওপর থেকে এমন ভাবে টার্গেট করে তাকে গুলি করেছে, একেবারে কানের ওপরে মাথায় লেগে ওই গুলিটা তার মাথার ভেতরে ঢুকে পড়েছে, মগজ আটকে গেছে, রক্তক্ষরণ হচ্ছে। আজকে তাকে আইসিইউতে রাখা হয়েছে। জানি না তিনি বাঁচবে নাকি মরে যাবে, কখন তার মৃত্যুর ডাক আসবে। হয়তোবা খবর প্রচার হবে যে সেই ওসমান হাদি আর আমাদের মধ্যে বেঁচে নেই। ওসমান হাদি জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন, তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো। এই ওসমান হাদিকে যারা গুলি করলেন, অপরাধ কি? অপরাধ একটাই, তিনি জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলেছে, তিনি সাদাবাজদের বিরুদ্ধে কথা বলেছে, তিনি স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছে। এই ওসমান হাদির পুরোটাই কলিজা। যারা আপনারা বক্তব্য শুনেছেন সোশ্যাল মিডিয়াতে, তার বক্তব্য শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যায়। কি সাহস, কি তার বজ্র কণ্ঠ, কি তার হুঙ্কার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। আজকে সেই প্রতিবাদ করাই কাল হয়ে দাঁড়ালো। জানি না সাদাবাজেরা তাকে গুলি করেছে কিনা, স্বৈরাচারেরা তাকে গুলি করেছে কিনা জানি না। তবে ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, দিনে দুপুরে প্রকাশ্য দেবালোকে একটা জুলাই যোদ্ধাকে গুলি করে হত্যা করা হবে, আর আপনার নাকে সর্ষের তেল দিয়ে গরম গরম বক্তব্য দেবেন হবে না। 24 ঘন্টার ভেতরে এই ঘাতককে গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। আর যদি আপনারা ঘাতককে গ্রেফতার করতে না পারেন, এই দেশের রাষ্ট্র ক্ষমতায় থাকার আপনাদের কোনো অধিকার নাই। 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে। ওসমান হাদি জুলাইয়ের অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। তিনি ছিলেন সাহসী বীর, অকুত ভয়, তিনি ছিলেন সামনের লিডার। আজকে তাকে হত্যা করা হলো। আপনারা যদি নিরাপত্তা দিতে না পারেন, ক্ষমতায় থাকার অধিকার নেই। আমি মনে করি ওসমান হাদিকে যে গুলি করেছে, যদি গ্রেফতার করতে না পারে, অনতি বিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা দরকার।
আজকে গরম গরম বক্তব্য দেন। 24-এর অভ্যুত্থানের 2000 ছাত্র শহীদ হয়েছে, রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় বসেছেন। আজকে জুলাই যোদ্ধাদের যদি আপনারা নিরাপত্তা দিতে না পারেন, আজকে ওসমান হাদিকে গুলি করে হত্যা করেছে, আগামীকাল হাসনাতকে হত্যা করবে, তারপরে সার্জিসকে হত্যা করবে। এদের টার্গেট হলো জুলাই যোদ্ধাদের হত্যা করে জুলাইকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া। আজকে হাজি যদি হারিয়ে যায়, জুলাই হারিয়ে যাবে। হাজি যদি হেরে যায়, বাংলাদেশ হেরে যাবে। আমরা হারতে দেব না। প্রয়োজনে আবারও জুলাই হবে। ঘাতকদের জায়গা এই বাংলার জমিনে হতে পারে না, হতে দেওয়া হবে না। আজকে কারা তাকে গুলি করলেন? সাদাবাজেরা গুলি করেছে না স্বৈরাচার গুলি করেছে? সরকারের দায়িত্ব এটা বের করা। আর সরকার যদি এটা করতে না পারে, জনগণ যদি রাজপথে নামে, তামাম বাংলাদেশের ছাত্র জনতা আবারও ফুঁসে উঠেছে, মিছিল চলতেছে, তুমি কে আমি কে, হাদি হাদি। যেই হাদি বক্তব্যের মধ্যে বলেছিল, আমি কাউকে পরোয়া করি না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আমি শহীদ হতে প্রস্তুত আছি, আমি জীবন দেব। এক হাদি জীবন দিয়ে শহীদ হবে, লক্ষ হাদির জন্ম বাংলাদেশে হবে। এক হাদি বিদায় নেবে, লক্ষ হাদি রাজপথে নামবে। এক হাদিকে শহীদ করবে, লক্ষ হাদি রাজপথে নামবে। এই বাংলাদেশের 24-এর স্পিডকে কখনোই সেরে যেতে দেওয়া হবে না। আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এই হাজার হাজার জনতার পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন করছি। আমাদের স্নেহের ছোট ভাই ওসমান শরীফ হাদিকে প্রকাশ্যে গুলি করা হয়েছে, আমি তার নিন্দা জানাই। এই ন্যাক্কারজনক কাজ প্রকাশ্যে দিবালোকে কে করেছে? ইউনূস সরকারকে তদন্ত করে তা বের করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। আমি আজ সিলেট আলিয়া ময়দান থেকে বাংলাদেশের মূলধারার রাজনীতিবিদ নেতাদেরকে বলছি, কি বিএনপি, কি জামাত, কি এনসিপি, আগে বাংলাদেশ রক্ষা করুন। যারা বাংলাদেশে নির্বাচন বানচাল করতে চায়, ওই অশুভ চক্রই হাদিকে গুলি করেছে। নির্বাচনকে বানচাল করার জন্য ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা দেন, ভারতের চক্রান্ত বাংলাদেশে মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। প্রিয় সুধী, আমি রাজনীতি করি না, তবে রাজনীতি পড়ি। রাজনীতির দুইটা দিক, একটা হচ্ছে থিওরিক্যাল পলিটিক্স, আরেকটা হচ্ছে অ্যাপ্লাইড পলিটিক্স। আমি নির্বাচনে যাই না, মিছিল মিটিং হরতাল পিকেটিং করি না, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান পড়ি। মাঝে মধ্যে রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকি। যখন দেখি আমার দেশের রাজনীতিবিদরা দাবার গুটি ঠিক মতো চালতে পারে না, আমাকে বলতে হয়, আমাকে মুখ খুলতে হয়। আমি স্পষ্ট বলে দিচ্ছি, বেগম জিয়া বিদেশ যেতে পারে না ট্রিটমেন্টে, তারেক জিয়া মায়ের কাছে আসতে পারে না, আর হাদির মাথায় গুলি, সব একই অপশক্তির দ্বারা হচ্ছে। এটা বুঝতে হবে। এটা না বুঝলে আপনি রাজনীতি করতে পারবেন না বাংলাদেশে। প্রিয় বন্ধুগণ, মুসলিম সম্প্রদায় এটা হচ্ছে স্লো পয়জনের মতো আমাদের দেশে খ্রিস্টান ধর্ম প্রচার করছে। এটা হচ্ছে খ্রিস্টান মিশনারিদের পরিচালিত তথাকথিত ঈসাই জামাত। 1978 সালে বাংলাদেশে তারা ঢুকছে। এই পর্যন্ত 2.5 লক্ষ মুসলিম পরিবারকে খ্রিস্টান বানাইছে। কত লক্ষ? 2.5 লাখ। সুলাইমান হাদি নামে একজন ব্যক্তিকে প্রকাশ্যে দিনে দুপুরে গুলি করেছে। সে সংকটাবস্থায় হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আরে ভাই, আপনার সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে, রাজনৈতিক দূরত্ব থাকতে পারে,
ব্যক্তিগত মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, তাই বলি কি একজন মানুষকে মেরে ফেলার জন্য গুলি করা যাবে? আমি অত্যন্ত মর্মাহত হয়েছি, অত্যন্ত মর্মাহত হয়েছি। আমি মর্মাহত হয়েছিলাম পোবাইলের মসজিদের ইমাম আমাদের সুন্নি ভাই মাওলানা রইসউদ্দিনকে যখন হত্যা করা হয়, প্রকাশ্যে মব ভায়োলেন্সের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছিল। ওই সময় যদি হত্যাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হতো, আজকে এই সুলাইমান হাদির উপরে প্রকাশ্য মেরে ফেলার জন্য গুলি করতে পারতো না। আমি এটার তীব্র নিন্দা জানাই। প্রত্যেকটা খুন বড় নির্মম। যে তাণ্ডব লীলা বাংলাদেশে চলছে, এটা খুনের রাজ্যে পরিণত হতে চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটা প্রবলেম হলো, যখনই কেউ কোনো অন্যায় করে ঠাস করে ধারণা করে একটা রাজনীতির ট্যাগ দিয়ে তার উপরে দোষ ফালাই দেয়, তখন প্রকৃত আসামিরা তারা ধরাছোঁয়ার বাইরে চলে যায়। ঠিক কিনা বলে? প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আর ইন্টারিম গভর্নমেন্ট যে কোন তালে আছে আমি নিজে জানি না। মানুষ মরল গায়ে লাগে না, দেশ গেলে গায়ে লাগে না, সারা দুনিয়ার গাড়ি ঘোড়া ভাঙ্গে আগুন লাগাইলো তাদের গায়ে লাগে না। এইভাবে কি দেশ চলতে পারে? মতাদর্শের ভিন্নতা হলেই কি গুলি করতে হবে? মতাদর্শের ভিন্নতা হলেই কি তাকে মেরে ফেলতে হবে? প্রত্যেকটা মানুষ অনিরাপদে ভুগতেছে, প্রত্যেকটা মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে। প্রশাসনকে বলবো, আপনারা ঘুরে দাঁড়ান। আপনারা প্রশাসনকে যে যাই বলুক না কেন, আপনারা যে নিরুপায় সেটা আমরা বুঝি। যারা এই ক্ষমতার মস্তদে বসে তাদের ইশারায় আপনাদেরকে চলতে হয়। আপনারা ঘুরিয়ে দাঁড়িয়ে যান, আপনারা বলুন কেউ ক্ষমতায় আসবে, কেউ ক্ষমতা যাবে, আমাদের প্রশাসনকে স্বাধীন করে দেন। যারা এই সমস্ত ন্যাক্কাজনক ঘটনা ঘটবে, কোনো ইশারায়, কোনো লবিংয়ে, কোনো তদবিরে ওই সমস্ত অপরাধীরা বেঁচে থাকতে পারবে না, অপরাধীরা পালায়ে থাকতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? যদি আইনের প্রয়োগ না হয়, আজকে আমাকে কালকে আরেকজনকে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক যেন এই বাংলাদেশকে হেফাজত করে, আর এই মানুষগুলোর হৃদয়ে যেন আল্লাহ পাকের রহমত দান করে। ভাইয়ের আমার, ওসমান হাদি নামক একটা কত সুন্দর যুবক মানুষ, তারে গুলি করে দিতে রাজনীতির ফেরে ফালায়া আজকে যে এত সুন্দর একটা স্বাধীন সোনার বাংলাদেশের মধ্যে হত্যাকাণ্ড করে গুলি করে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলো। ওসমান হাদির মতো স্পষ্ট কথা কওনেওয়ালা একটা ব্যক্তির এমন অবস্থা করলো। হায়রে মুসলমান, শুনো শুনো, এই সন্ত্রাস রাহাজানি চলতে চলতে সমাজ বিশৃঙ্খলার দিকে যায়। মারামারি, সন্ত্রাস, হত্যাকাণ্ডের কারণে সমাজ বিশৃঙ্খলার দিকে যায়। নেশাদ্রব্য, মদ জুয়ার কারণে সমাজ বিশৃঙ্খলার দিকে যায়। আল্লাহর নবী কয়, যারা সন্ত্রাস করে, যারা মারামারি করে, যারা হত্যাকাণ্ড করে, যারা নেশাদ্রব্য পান করে, তারা আমাদের দলভুক্ত নয়, নবীর দলভুক্ত নয় যেই দলটা, তাহলে ওইটা মুসলমানও না। শোনো রে আমার মুসলমান ইমানদার, শুনো, অন্তরের কানটা লাগে শুনো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, উম্মত, যখন আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে মানুষ বানানোর জন্য মাটি নিয়ে যাবে, মাটি দুনিয়ার জমিন থেকে সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর আগে জিবরাইল ফেরেশতারে পাঠাইছে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন যে আলেমরা কিন্তু এই যে ঘটনাটি ঘটিয়েছে তার তীব্র নিন্দা এবং কি প্রতিবাদ জানিয়েছে, এবং কি তারা ইঙ্গিত দিয়ে কথা বলেছে এই কাজটা কারা করতে পারে,
কারা হাদিকে মারার চেষ্টা করতে পারে, এই কাজটা কারা করেছে সেই বিষয়ে কিন্তু কিছু ইঙ্গিত দিয়েও কথা বলেছে, সরাসরি হয়তো তিনি বলেননি। দর্শক শ্রোতা, আপনারা ভিডিওটি যারা পুরোপুরি দেখেছেন অবশ্যই বুঝতে পেরেছেন। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।